মমতাজ গ্রেপ্তার হয়েছেন। মমতাজের জীবনের প্রথম ইন্টারভিউ আমার করা এবং সেটা নিয়ে আমি ফেসবুকে লিখি। মমতাজ যখন একেবারেই হতদরিদ্র, পালা গান করতো, একদিনেও 10টা-12টা করে গান করতো এবং একদিনে একটা ক্যাসেট নেমে যেত, সেই ক্যাসেট মুড়ির মতো বিক্রি হতো। সেই লোকগান থেকে মমতাজ যখন তার উত্তরণ এমপি হয়ে উঠলো, তখন তার যে নৈতিক স্খলন, তার যে দুর্নীতিগ্রস্ত মন, যে মেয়েটা কিছুই বুঝতো না, গ্রাম থেকে এসে সার সার বলতো এবং গান গেয়ে তার আত্মার শান্তির জন্য গান গাইতো। এই একটা সারাদিনে গান গেয়ে 5,000 টাকা পেত। ওই মেয়েটা টাকার জন্য গান সংস্কৃতি সম্পর্কে আমরা কিছু বুঝি না এবং সে বুঝে, কারণ সে প্রায় 22 কোটি টাকা। দেখেন, এটার মানসিক অবক্ষয়, সামাজিক অবক্ষয়ের মূল কারণ মামুন, লাইলা, অমুক তমুক, এই যে নানান রকম তন্নি, বারিশা, যা যা বলেন, মানে এগুলোর নাম এখন এত মুখরোচক, মানে এদের কন্টেন্টের ভিড়ে আপনি কোনো ভালো কিছু খুঁজে পাবেন না। তার মানে আমাদের দর্শক এটা নিচ্ছে, বিরক্তিভাবে নিচ্ছে, গালাগালি দিচ্ছে, কিন্তু রিয়াকশন, আলোচনা সমালোচনা তারা খুব মজা। যে আর্টিস্ট ইকুইটি ও শিল্পী সংঘ তাদের মিউচুয়াল এবং শামীম হাসান মেবি ক্ষমা চেয়েছে। শামীমের একটা উগ্রতা রয়েছে এবং এক ধরনের কি হনুর একটা ব্যাপার আছে, এবং সেটা শুধু যে নারীদের ক্ষেত্রে তা না, এবং মিডিয়ার অনেকের সাথে সে চরমভাবে বেয়াদবি করেছে। এটা আমার ক্ষেত্রে করেছে বলে আমি সেটাকে খুব বললি বলছি তা না, আমার আশপাশের কয়েকজন কলিগদের সাথেও যে করেছে সেটা খুব জেনে শুনে আমি আজকে বললি বললাম। এইগুলো আপনি যে একটা সলিউশনের পথ যদি না তৈরি করা হয়, এবং শিল্পী সংঘকে ধন্যবাদ এ ধরনের বিষয় এনে সরি বলিয়ে বা একটা সমাধানের পথ তৈরি করা। দেখেন, এমন একটা প্রিয় দর্শক, কেমন আছেন? সবাইকে স্বাগত জানাচ্ছি সাদাসিধে কথায়। ধৈর্যের একটা সীমা পরিসীমা থাকে। ধরেন আপনি কতটুকু নিতে পারবেন বা কতটুকু নিতে চান। আমাদের গণমাধ্যমের এখনকার যে আচরণ, তার যে প্রয়োগ, বা বড় ছোট মাঝারি সকল কন্টেন্ট ক্রিয়েটর যে পরিমাণ রেসের ভেতরে দৌড়াচ্ছে, তার ভেতরে দেখবেন যত যত লেম কাজকর্ম সেগুলো ভাইরাল হচ্ছে। এটা কতটা হতাশাজনক আমি ধরেন একটা ছোট্ট করে উদাহরণ দিই। আমার খুব প্রিয় একজন মানে লেখক, ব্লগার, খুব দারুণ ব্লগ লিখতো, একসময় খুব ব্লগারের চল ছিল এবং ব্লগ লেখার একটা নেশা, এবং খুব দারুণভাবে বলতো যে আমার একটা ব্লগ আছে। সো দেখবেন যে এখন ওই ব্লগ অ্যাটিটিউডটা বা ওই চর্চাটা এখন আর নেই। তো ওই ছেলে এখন কন্টেন্ট ক্রিয়েট করে। তো আমি খুব প্রত্যাশা নিয়ে, খুব আশা নিয়ে ওর চ্যানেলটায় গিয়েছি। দেখি যে উদ্ভট বিষয়গুলো নিয়ে সে কমিক করছে। আমি নাম বললেই চিনে যাবেন, কিন্তু নাম বলতে চায় না, কারণ ও ভীষণ মেধাবী। ও কতটা মেধাবী তা আমি জানি, এবং তার লেখা যারা পড়েছেন তার সাথে এই ব্লগগুলো মেলাতে পারবেন না। এখন দেখেন, এই যে এই বিষয়গুলো যে জানানো হয়েছে, ও যে রূপ বদল, আমি জিজ্ঞাসা করলাম যে তোর লেখার সাথে তো এই কন্টেন্টে এত ফালতু ফালতু বিষয় নিয়ে তুই, বলে যে আমি যখন ব্লগ লিখতাম তখন একটা চাকরি সাংবাদিকতায়, আমার পরে ব্লগ কেউ লিখতে পারতো না। সাংবাদিকতা একটা মিনিমাম টাকা পয়সা পাওয়া যেত, সেটা দিয়ে চলতাম। কিন্তু এখন দেখলাম যে এই সস্তা কাজকর্ম করাটা খুব বেশি কঠিন না, কিন্তু আমাকে আশপাশের অনেক বড় বড় প্রতিষ্ঠান তারা উল্টা আমাকে ঠেলে দেয় যে এইগুলো করো। তো আমি একটা চাকরি, বড় প্রতিষ্ঠান পত্রিকায় একটা চাকরি করেছি, সেই তার কথা। তখন এইসব কাজগুলো করে আমাকে জীবিকা নেব। তো তখন ভাবলাম যে আমি যদি কোনো প্রতিষ্ঠানে হয়ে এই কাজগুলো করি এবং সেটা থেকে অল্প কিছু, কারণ পুরোটা তো রেভিনিউ, পুরোটা তো একজন চাকরিজীবী পায় না, তাহলে বাইরে এসে কেন আমি করবো? আর ওই প্রতিষ্ঠান যদি কোনো রেসপন্সিবিলিটি না রাখে, সো এখন সে সেই ধরনের কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে। দেখেন, এটার মানসিক অবক্ষয়, সামাজিক অবক্ষয়ের মূল কারণ মামুন, লাইলা, অমুক তমুক, এই যে নানান রকম তন্নি, বারিশা, যা যা বলেন, মানে এগুলোর নাম এখন এত মুখরোচক, মানে এদের কন্টেন্টের ভিড়ে আপনি কোনো ভালো কিছু খুঁজে পাবেন না। তার মানে আমাদের দর্শক এটা নিচ্ছে, বিরক্তিভাবে নিচ্ছে, গালাগালি দিচ্ছে, কিন্তু রিয়াকশন, আলোচনা সমালোচনা তারা খুব মজা নিচ্ছে। এবং বড় বড় প্রতিষ্ঠান, বড় বড় সংস্থাগুলো যখন এটাকে প্যাট্রোনাইজ করছে, হতাশার বিষয়টা তখনই আসে। আমি এর আগেও এই ধরনের টপিকে কথা বলেছি, এবং এটা এক ধরনের স্খলন, এবং এই স্খলন থেকে আপনি কিভাবে পরিত্রাণ পাবেন আপনি জানেন না। কারণ এই কথাগুলো হয়তো হাইয়েস্ট 2-4-5 হাজার মানুষ দেখবে, বিভিন্ন প্ল্যাটফর্ম মিলায় হয়তো কিছু মানুষ দেখবে, এরপর আবার থেমে যাবে। তার মানে আপনি যতটা নিচে নামবেন ততটা আপনি আয় উপার্জন বাড়বে, কারণ দর্শকদের মানসিক রুচি এবং শিক্ষার ব্যবস্থার একটা উন্নয়ন প্রয়োজন। এগুলো অনেক বড় বড় মোটা কথা শোনাবে, আপনাদের ভালো লাগবে না, কিন্তু এই বিষয়গুলোর সাথে সত্যিকার অর্থে আপনি উত্তরণ চান কিনা, আমার প্রশ্ন সেটা। আমি আরেকটা বিষয় বলে
একটু শেষ করি। সেটা হচ্ছে এই যে শামীম হাসান সরকার এবং একটা মেয়ের সাথে যে বিষয়টি ঘটলো, সেই মেয়েটি আমাকে কানেক্ট করেছে, কথা হয়েছে। সে খুব অভিমান থেকে বলেছে যে ভাইয়া আমি তো টিকটক করি নাই, আপনি এভাবে কেন বলেছেন? তো আমি একটা সাদাসিধে কথাই বলেছিলাম যে যারা টিকটক করার জন্য সেটে আসে তাদের প্রতি উপদ্রব হয়ে, তাদের প্রতি বিরক্ত হয়ে অনেক নির্মাতা এখন ক্লান্ত হয়ে যাচ্ছে। আমি কিন্তু স্পেসিফিক ওদের কথা তুলিনি। এই ধরনের ঘটনা ঘটতে সম্প্রতি দেখলাম যে আর্টিস্ট ইকুইটি, শিল্পী সংঘ তাদের মিউচুয়াল এবং শামীম হাসান মেবি ক্ষমা চেয়েছে। শামীমের একটা উগ্রতা রয়েছে এবং এক ধরনের কি হনুর একটা ব্যাপার আছে, এবং সেটা শুধু যে নারীদের ক্ষেত্রে তা না, এবং মিডিয়ার অনেকের সাথে সে চরমভাবে বেয়াদবি করেছে। এটা আমার ক্ষেত্রে করেছে বলে আমি সেটাকে খুব বললি বলছি তা না, আমার আশপাশের কয়েকজন কলিগদের সাথেও যে করেছে সেটা খুব জেনে শুনে আমি আজকে বললি বললাম। এইগুলো আপনি যে একটা সলিউশনের পথ যদি না তৈরি করা হয়, এবং শিল্পী সংঘকে ধন্যবাদ এ ধরনের বিষয় এনে সরি বলিয়ে বা একটা সমাধানের পথ তৈরি করা। দেখেন এমন একটা মব, এটা মবই বলবো, মব তৈরি হয়ে গেছিল শিল্পীরা শামীম হাসানের পক্ষে, এভাবে একটা ভিডিও কন্টেন্ট ছড়িয়ে গেছিল। সুতরাং কোনো কিছু বিভ্রান্তিকর যদি আপনি ছড়িয়ে ফেলেন, ওটার চাইতে বিষাক্ত কোনো কিছু হতে পারে না, একদমই হতে পারে না। আরো দুজন সম্পর্কে বলে আজকে শেষ করি। মমতাজ গ্রেপ্তার হয়েছেন। মমতাজের জীবনের প্রথম ইন্টারভিউ আমার করা এটা, এবং সেটা নিয়ে আমি ফেসবুকে লিখি। মমতাজ যখন একেবারেই হতদরিদ্র, পালা গান করতো, একদিনেও 10টা 12টা করে গান করতো এবং একদিনে একটা ক্যাসেট নেমে যেত, সেই ক্যাসেট মুড়ির মতো বিক্রি হতো। সেই লোকগান থেকে মমতাজ যখন তার উত্তরণ এমপি হয়ে উঠলো, তখন তার যে নৈতিক স্খলন, তার যে দুর্নীতিগ্রস্ত মন, তার একটা ছোট উদাহরণ দেই। ইত্তেফাকের হয়ে একটা কনসার্টে মমতাজ যাবে আনসার মঞ্জুর এলাকা, আমার খুব শ্রদ্ধাভাজন, এবং আমি 2-4 জন নেতাকে একদম সলিড মন থেকে ভালোবাসি, যারা আসলে নীতি নৈতিকতা আদর্শ নিয়ে চলেন, এবং এরকম কিছু নেতা যদি বাংলাদেশকে বিলং করতো, ঠিকঠাক মতো তাদের লালন করতাম, তাহলে বাংলাদেশ সাথে অন্যরকম। তো আমরা গেলাম যে মমতাজ, একসময় বলে রাখি, আমি এটা খুব গর্বস্বরে বলি না, মমতাজ দীর্ঘদিন আমাকে স্যার বলতো, কারণ ওর যে ওকে যে প্রথম ইন্টারভিউ, এরপরে আমার ইন্টারভিউ থেকে ইত্যাদির সাথে কানেক্ট, এবং ওর উত্তরণের জায়গায় আমার একদম 0.001% একটা ভূমিকা, সেটি খুব বিশাল আকার জনপ্রিয় মমতাজ, এবং উদ্ভট কথা বলা মমতাজের, সেটা মনে থাকার কথা না, মানে পরে আর স্বীকার করার কথা না, কিন্তু আমার সামনে সে মানে ওই দম্ভ নিয়ে থাকতে পারতো না, কারণ তো ওই বিষয়টা তো আমি দেখে আসছি ওর কোত্থেকে এসছে। যাই হোক, তো বললাম যে 100 যেতে হবে, এরকম আমাদের একটা পেমেন্ট রেশিও, তোমার পেমেন্ট অসুবিধা না, আমি আলাপ করে নেবো না। আমার সাথে যেহেতু আমরা যে কমিটি অনুষ্ঠানটাও করব, তার সাথে আলাপ করলো না, এবং সে একটা বড় কাজ নিল, সে তার এলাকার কাজও না, অন্য একটা এলাকার কাজ, যেহেতু তখন, এবং সেই এলাকার কাজ সহ আরো কয়েকটা সুবিধা নিল। আমি আজকে খুব মানে বলতে চাও, কারণ এটার এই ঘটনাগুলো সাক্ষী আমি। সো আমি বললাম যে আপনি কোনো পেমেন্ট নেবেন না? না, আমি যা জানিছি এগুলো বুঝবেন না। তো দেখেন, যে মেয়েটা কিছুই বুঝতো না, গ্রাম থেকে এসে সার বলতো এবং গান গেয়ে তার আত্মার শান্তির জন্য গান গাইতো, এই একটা সারাদিন এই গান গেয়ে 5,000 টাকা পেত। ওই মেয়েটা টাকার জন্য গান সংস্কৃতি সম্পর্কে আমরা কিছু বুঝি না, এবং সে বুঝে, কারণ সে প্রায় 22 কোটি টাকার কাজ নিয়েছে। তো দুর্নীতিগ্রস্ত, সেখান থেকে টাকা সরানোর উদ্দেশ্যে নিয়েছে। তো শিল্প সংস্কৃতির বোধের জায়গায় আমি বলি যে এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছিল বিগত সরকার, যে প্রায় 55 থেকে 80 কোটি টাকার শুধু মনোনয়ন কিনেছে বিভিন্ন স্তরের শিল্পীরা এমপি হওয়ার জন্য যে লোভাতুর হয়ে পড়েছিল, রাজনীতির এমন একটা স্খলনের জায়গা নিয়ে গিয়েছিল। তারই একটা অন্যতম উদাহরণ যে যার শিক্ষাগত যোগ্যতা নাই, রুচির জায়গায় স্খলন আছে, এবং সে বিভিন্নভাবে বিভ্রান্তিকর কথা ছড়িয়েছে বড় নেতা। এটা নিয়ে অনেক নেতারা সংসদে আলোচনা করেছে, লজ্জায় বিব্রত হচ্ছে। কিন্তু আমি যে বললাম, মামুন, লায়লা, আমুক তমুক, এদের যে আপনি যত প্রেস করবেন না, আস্তে আস্তে সে সমাজটা এদেরকে অধিষ্ঠিত করবে। তখন সমাজের মানে আইন প্রণয়নকারী জায়গায় যখন এসব মানুষ বসে যায়, মমতাজদের যখন ভোকাল হয়ে যায়, তখন সমাজ ভীষণ রকমভাবে স্খলনের জায়গাটা দেখা যায় না, খুব দ্রুত হয়ে যায়, এবং এটা আমরা সিগনিফাই করতে পারি। এবং তাই এই অবস্থায় শিল্পীদের 2-4 জনের প্রতি মব হচ্ছে, ঠিক আছে, কিন্তু কিছু কিছু বিষয় আছে যেগুলো আসলে প্রশ্নের উত্তর নয়। তবে অথেন্টিক দালালি এবং অথেন্টিক ভাবে এই যে সমাজ সংস্কার বা সমাজের স্খলন তৈরি করার বিষয়গুলো যে অন্যায়, সেই বিষয়গুলো তুলে ধরা খুব জরুরি। মানে উল্টো পাল্টা মামলা না দিয়ে শিল্পীদের রাজনীতিতে যাতে সাবধানভাবে
যুক্ত হন, সেটা এখনকার সমাজে সবচেয়ে বেশি জরুরি। তাই আমি বলবো, মমতাজ গ্রেপ্তার হয়েছে, কিন্তু এই যে যারা যারা যত রকম লেম বিষয়গুলো সামনে আসছে, তারাও যে এককালে মমতাজ, আগামী দিনের মমতাজের জায়গায় যাবে না, আবার ভোকাল হয়ে যাবে না, আপনি আমি কেউ জানি। সুতরাং এগুলো ফিল্টার করা, সমাজে সংস্কার করা, কাকে কোন পজিশনে রাখবো আমি, সেই জায়গা তৈরি করা আমাদের জন্য জরুরি। সবাই ভালো থাকবেন। অনেক রকম অপব্যাখ্যা দিতে পারেন আমার কথার, কিন্তু কথার গূঢ়ার্থ হচ্ছে শিল্প, সংস্কৃতি, শিক্ষা ব্যবস্থা, রুচিবোধ, এগুলো একটা ব্যারিয়ার থাকে। সেই ব্যারিয়ারকে আপনি অন্যভাবে দেখতে পারেন, যে না, ও গরিব, ও তাই বলে বলছেন, ও মধ্যবিত্ত তাই বলে বলছেন, এইসব একদম কথা। আপনি শিক্ষায়, শিল্প রুচিতে, পারিবারিক শিক্ষা নিয়ে আসবেন, আপনার কথা 10 জন শুনলে সেটা প্রভাব বিস্তার করবে পজিটিভ ওয়ে। আপনি চুরি বাটপারি করবেন, নানান রকম ভাবে রুচিবোধের নিম্ন স্তরে থেকে সেগুলো আবার ছড়াবেন, সেটা সমাজ অন্ধকারে। ক্ষমা করবেন ভুলভাল হলে, কথাগুলো বলে রাখা দরকার আমার সাদাসিধে আলাপে, তা বললাম। আল্লাহ হাফেজ।